আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এখন অ্যামোনিয়া গ্যাস আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি। একটা আমরা শিল্প ক্ষেত্রে তৈরি করতে পারি, আরেকটা পরীক্ষাগারে প্রস্তুত করতে পারি। প্রথমেই আমরা দেখব অ্যামোনিয়া কিভাবে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করি সেটা। আমরা স্বাভাবিকভাবেই অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে যদি ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করি, তখনই আমরা অ্যামোনিয়া গ্যাস পাই, সাথে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। অর্থাৎ এখানে এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটাকে আমরা সাধারণত চুন বলে থাকি, যেটা আমরা খাই। সেই চুনের সাথে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রিত করে যদি উত্তপ্ত করি, তখনই কিন্তু আমরা অ্যামোনিয়া গ্যাস পাই। অর্থাৎ পরীক্ষাগারে কিন্তু আমরা অতি সহজে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি। এই যে এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখানো হচ্ছে। অর্থাৎ এই টেস্ট টিউবে আমরা কি করলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম এবং ক্যালসিয়াম অক্সাইড নিয়ে মিশ্রিত করলাম, করে এখানে একটা টেস্ট টিউব কে আমরা বুনসেন বার্নার বলি, বা যেকোনো ওই আগুন দেওয়া, অর্থাৎ এখানে হিট দিলাম। হিট দেওয়ার পরে দেখা যাবে যে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। এই যে আমরা দেখলাম, এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট কিভাবে আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করব। যেখানে গ্যাসগুলো আস্তে আস্তে তৈরি হবে এবং জমা হতে থাকবে। এখান থেকে আমরা অ্যামোনিয়া গ্যাসগুলোকে পরবর্তীতে কালেক্ট করে নিব। অথবা আমরা আরেকভাবে তৈরি করতে পারি, যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে যদি উত্তপ্ত করি, তখন আমরা অ্যামোনিয়া গ্যাস পেতে পারি। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় কোলিশন। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি যুক্ত করলে তখন ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, যেটাকে আমরা কোলিশন বলে থাকি। তাহলে আমরা দেখলাম পরীক্ষাগারে আমরা দুইভাবে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি। প্রথমত হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করে, দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করে আমরা অতি সহজেই অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি। এখন এখানে একটু আমি বলে রাখি যে আমরা এটা কিভাবে কনফার্ম হতে পারে যে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস আমরা যদি এখানে অ্যামোনিয়া গ্যাস যে টেস্ট টিউবে আমরা সংগ্রহ করছি, সেই টেস্ট টিউবের উপরে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত একটা কাঁচ দণ্ড ধরি, তখন দেখা যাবে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা ধোঁয়া তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। তখনই বুঝবো যে আসলে এটা অ্যামোনিয়া গ্যাস। যাক, এটা যেহেতু এখানে দেওয়া নেই, তারপর আমি তোমাদেরকে জানার জন্য কথাটি বলে রাখলাম। তারপর আমরা এভাবে দেখবো পরীক্ষাগারে কিভাবে, অর্থাৎ আমরা অ্যামোনিয়া গ্যাস কিভাবে তৈরি করলো সেটা দেখলাম। এখন আমরা দেখবো যে শিল্প কারখানায় কিভাবে আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করি সেটি দেখবো। শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এখানে আমরা আসলে কিভাবে এখানে লাভজনক ভাবে গ্যাস তৈরি করতে পারবো। শিল্প কারখানায় কোনো জিনিস তৈরি করা মানে হচ্ছে আমাকে এখানে টাকা পয়সা বা লাভের কথাটা চিন্তা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে হয় শিল্প ক্ষেত্রে, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে লাসাতেলিয়ার নীতিটি অ্যাপ্লাই করতে হবে। লাসাতেলিয়ার নীতিটা আমাদের সবারই জানা আছে। লাসাতেলিয়ার নীতি হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া বা সাম্যাবস্থা যদি সাম্যাবস্থায় থাকে, তখন যদি কোনো নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন না হয়, তাহলে সাম্য অবস্থা একইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য। যদি যদি এই নিয়মগুলোর কোনো একটি পরিবর্তন করা হয়, অর্থাৎ তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তাহলে বিক্রিয়া এমন দিকে অগ্রসর হবে যেন এই নিয়ামকগুলা প্রয়োগ করার ফলাফলটা প্রশমিত হয়ে যায়। অর্থাৎ যদি আমরা এখানে চাপ প্রয়োগ করি, তাহলে চাপটা এমন দিকে যাবে যে দিকে গেলে আমার সাম্য অবস্থা আবার নতুন করে তৈরি হবে। এটা হচ্ছে লাসাতেলিয়ার নীতি, তোমাদের সবারই জানা। এখন এখানে আমরা দেখি যে 1:3 অনুপাতে, অর্থাৎ 1:3, 1 মোল যদি নাইট্রোজেন নেই, 3 মোল আমাকে হাইড্রোজেন গ্যাস নিতে হবে। আমি যদি 2 মোল নাইট্রোজেন নেই, তাহলে আমাকে এখানে 6 মোল হাইড্রোজেন গ্যাস নিতে হবে। আমি যদি এখানে 3 মোল নাইট্রোজেন নেই, তাহলে এখানে আমাকে 9 মোল হাইড্রোজেন গ্যাস নিতে হবে। অর্থাৎ 1:3 মোল এই অনুপাতে আমাদেরকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস নিতে হবে। নিয়ে সেখানে প্রভাবক হিসেবে আয়রন যোগ করতে হবে। যোগ করে মিশ্রণকে আমাদেরকে 250 থেকে 200 থেকে 250 অ্যাটমসফেরিক প্রেসারে রেখে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিতে হবে, অর্থাৎ উত্তপ্ত করতে হবে। তখন আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো। আমি আবারও বলি
যে এখানে যদি আমরা 1:3 অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করে সেখানে আয়রনকে প্রভাবক হিসেবে যুক্ত করি, প্রভাবক হিসেবে যুক্ত করার পরে সেখানে আমরা 200 থেকে 250 অ্যাটমসফিয়ার প্রেসার এ 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তখন আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস পাবো। এখন এখানে একটু দেখো যে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের সময় কিছু তাপ উৎপন্ন হয়। তাই এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। একদিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়, অপরদিকে কিছু অ্যামোনিয়া গ্যাস ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এই বিক্রিয়াকে উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কেন বলা হয়েছে কি বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া, এবং আমরা দেখতেই পাচ্ছি বিক্রিয়া থেকে আসলে এটা একটি উভমুখী বিক্রিয়া। আর এখানে যে চিহ্নটি দেওয়া আছে এই চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে বিক্রিয়াটি একবার সম্মুখ দিকে যাচ্ছে আবার পশ্চাৎ দিকে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো, উভমুখী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকে যায় এবং পশ্চাৎ দিকে অগ্রসর হয় তাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা এই যে অ্যামোনিয়াটি তৈরি করব এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে শিল্প কারখানায়, তাহলে এটি একটি উভমুখী বিক্রিয়া। অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যেমন অ্যামোনিয়া তৈরি করে, একসময় অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য। এখন এখানে কিছু কন্ডিশন আছে, যে আমি এখানে কন্ডিশন গুলো দেখো, এখানে বলে দেওয়া হচ্ছে বায়ু চাপ 200 থেকে 250, টেম্পারেচার 450 থেকে 550, প্রভাবক হচ্ছে আয়রন। আমরা এখানে প্রভাবক আয়রন না নিয়ে তো অন্য কোনো প্রভাবক নিতে পারতাম, বা প্রভাবকই বা আমরা কেন দিচ্ছি। আর বায়ুমণ্ডলের চাপ কেন আমরা 200 থেকে 250 অ্যাটমসফিয়ার প্রেসারে রাখছি, এবং তাপমাত্রা কেন আমরা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস করছি। বিষয়গুলো কোয়েশ্চেনেবল, যেগুলো প্রশ্ন করার মতো, যে কেন রাখবো। আমরা তো এখানে টেম্পারেচার 200 থেকে 300 দিতে পারি, যে কোনো টেম্পারেচার দিতে পারি না। প্রত্যেকটা বিক্রিয়ার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মানতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা না মানি তাহলে আমরা শিল্প কারখানায় লাভজনকভাবে কোনো পদার্থ তৈরি করতে পারবো না। তাহলে শিল্প কারখানায় যদি আমাদেরকে লাভজনকভাবে যে কোনো পদার্থ তৈরি করতে হয় তাহলে কি হলো, আমাদের কিছু শর্ত মানতে হবে। এই শর্তগুলোকে বলা হয় অত্যানুকূল শর্ত। অত্যানুকূল শর্ত অর্থাৎ অতি অনুকূল। এই বিক্রিয়ার জন্য একটু অতি অনুকূল। আমরা বলি না যে মাঝে মাঝে যে একটা অনুকূল পরিবেশ হলে আমি এই কাজটি করতে পারবো। তো ঠিক একইভাবে যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে চাই তাহলে আমার একটা অনুকূল পরিবেশ লাগবে। সেই অনুকূল পরিবেশটা লাগবে কেন? কারণ আমরা শিল্পক্ষেত্রে আমাদেরকে শিল্প কারখানায় অবশ্যই লাভজনক প্রোডাক্ট তৈরি করতে হবে। আর লাভজনক প্রোডাক্ট মানে হচ্ছে আমাকে বেশি কম প্রোডাক্ট দিয়ে কম রিয়েক্টেন্ট দিয়ে বেশি প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং আমার সময়ও কম লাগতে হবে, অল্প সময় বেশি প্রোডাক্ট পেতে হবে। এটি হচ্ছে আমার লাভজনক। আমি যদি ওই যে জিনিসটা আমার 2 মিনিটের দরকার সেটা যদি আমি 10 মিনিটে তৈরি করি তাহলে এটা তো আমার ব্যবসায় লোকসান হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, এখানে কিছু কন্ডিশন মেইনটেইন করতে হবে যেন আমরা এমন ভাবে উৎপন্ন পদার্থ পাই যেন আমরা লাভজনক হতে পারি। তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের জন্য যদি এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় যদি তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয়। অর্থাৎ এখানে অ্যামোনিয়া ভেঙে আমরা যদি বিক্রিয়াটার কথা চিন্তা করি, এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে। তাহলে আমার কি হবে, উৎপন্ন পদার্থ কমে যাবে। আবার আরেকটা বিষয় হচ্ছে আমি যদি তাপ বেশি প্রয়োগ করি পশ্চাৎ দিকে যাওয়ার, যদি তাপ কম প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে না গিয়ে সম্মুখ দিকে যাবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস দ্রুত তৈরি করবে। আমরা যদি তাপ কম দেই, কারণ যেহেতু বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে একটি সমস্যা হবে, যদি আমরা তাপ কম দেই তাহলে বিক্রিয়ার গতি কমে যাবে। এখন বিক্রিয়ার গতি কমে গেলে আমার সমস্যা কোথায়? বিক্রিয়ার গতি যদি কমে যায় তার মানে হচ্ছে আমার অনেক সময় লাগবে, অ্যামোনিয়া তৈরি করতে অনেক বেশি সময় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেক বেশি সময় দিয়ে যদি আমি উৎপন্ন পদার্থ তৈরি করি তাহলে সেটি আমার জন্য লাভজনক নয়। তাহলে আমাকে বিক্রিয়ার গতি বাড়াতে হবে, তাপমাত্রাও বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে একটি মডারেট টেম্পারেচার নিতে হয়, এবং পরীক্ষা করে দেখা গিয়েছে আমাদের সেই টেম্পারেচারটা হচ্ছে
450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রা যদি রাখি তাহলে আমাদের মোটামুটি উৎপন্ন পদার্থটি অ্যামোনিয়ার বেশি হয়। এবং বিক্রিয়ার গতিটি ঠিক রাখার জন্য, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিটা ঠিক রাখার জন্য আমাদেরকে একটি প্রভাবক ব্যবহার করতে হয়। সেই প্রভাবকটি এখানে পরীক্ষা করে দেখা গেছে যে আয়রন প্রভাবক যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের উৎপন্ন পদার্থ অ্যামোনিয়া বেশি উৎপন্ন হবে এবং আমরা অনেক বেশি লাভজনক হবে। সেজন্য এখানে আয়রনকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আয়রনের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেওয়া। আর এখানে এই যে চাপটা, এই চাপে দেখা যায় এখানে যদি আমরা চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। কারণ এখানে বিক্রিয়ক অংশে মোল সংখ্যা হচ্ছে 4, 1 এবং 3, 4 আর উৎপন্ন পদার্থ হচ্ছে মোল সংখ্যা 2। আমরা জানি যদি বিক্রিয়কের দিকে মোল সংখ্যা বেশি হয় তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। যেহেতু এখানে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি উৎপন্ন পদার্থের চেয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ যতই চাপ দিব বিক্রিয়াটি তত বেশি উৎপন্ন পদার্থ তৈরি হবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসার দিতে পারি, দিলে তো আমার বেশি উৎপন্ন পদার্থ তৈরি হবে। হ্যাঁ, উৎপন্ন পদার্থ বেশি তৈরি হবে। এক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে যদি আমি উৎপন্ন পদার্থ বেশি উৎপন্নের জন্য আমি বেশি চাপ প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমার আবার কস্টিং বেড়ে যাবে। কেন? চাপ প্রয়োগ করতে গেলেও আবার আমার একটা নির্দিষ্ট পরিমাণ খরচ আছে। কারণ একটা আমার ডিভাইস লাগবে, সেখানে লোক বল লাগবে, শক্তি লাগবে, সেক্ষেত্রে অনেক বেশি খরচ লাগবে। তাহলে আমি যদি বেশি চাপ দেই আবার দেখা যাবে সেক্ষেত্রে খরচও বেড়ে যাবে। সেজন্য আমাদেরকে একটা মডারেট চাপ পছন্দ করতে হবে বা সিলেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখা গেছে পরীক্ষাগারে 200 থেকে 250 অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি আমরা দেই তাহলে সেক্ষেত্রে উৎপন্ন পদার্থটি বেশি হবে। এই ছিল অর্থানুকূল পরিবেশ। এই যে যেহেতু এই কন্ডিশন গুলো মেনটেন করলে আমরা বেশি পরিমাণ অ্যামোনিয়া পাবো, সেজন্যই এই কন্ডিশন গুলোকে বলা হয় অর্থানুকূল কন্ডিশন বা অর্থানুকূল শর্ত। এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল বলি এটাকে বলা হয় অর্থানুকূল চাপ, এটা হচ্ছে অর্থানুকূল তাপমাত্রা। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে 1:3 অনুপাতে আয়রন গ্যাস 1:3 অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে আয়রন প্রভাবের উপস্থিতিতে 200 থেকে 250 বায়ুমণ্ডলের চাপে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে 2 মোল অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করব এবং কিভাবে লাভজনক অ্যামোনিয়া গ্যাস তৈরি করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কৃষি ও শিল্প ক্ষেত্রে রসায়ন। আমরা এখন কৃষি ও শিল্প ক্ষেত্রে কিভাবে রসায়নের ভূমিকা আছে সেটা আমরা একটু দেখব। এখানে এখানে দেখো আমরা এখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস প্রোটন। প্রোটন মানে আসলে এখানে অ্যাসিড। ক্যালসিয়াম কার্বনেট একটি একটি কি লবণ, কিন্তু লবণটি হলো এটা কার্বনেট গুলো সাধারণত হয় কি একটু বেসিক লবণ অর্থাৎ ক্ষারীয় লবণ। এই ক্ষারীয় লবণ এবং অ্যাসিড বিক্রিয়া করে কি করে লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। অর্থাৎ এখানে যদি আমি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে এটা হবে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এটি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় তাহলে এখানে হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এটি যদি নাইট্রিক অ্যাসিড হয় তাহলে এখানে হবে ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। অর্থাৎ আমরা এখানে দেখলাম ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করছে, যেটা একটি প্রশমন বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটি আমার কেন দরকার হয়, কৃষিক্ষেত্রে কি ভূমিকা? আমরা জানি অনেক সময় দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রে মাটির পিএইচ কি হয়, পিএইচ বেশি হলে সেটা অ্যাসিডিক হয় না বেসিক হয়? পিএইচ যত বেশি হবে সেটি তত বেশি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? সেটা অবশ্যই পিএইচ যত বেশি হবে তত বেশি ক্ষারীয় হবে। এবং এখানে পিএইচ এর মান এখানে যত কম হবে তত বেশি অম্ল হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে মাটিতে, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমাদের সুনামগঞ্জ জেলা এবং সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর দ্বারা অনেক পদার্থ তৈরি করা যায়, যেমন সিমেন্ট তৈরি করার প্রধান উপাদান হচ্ছে চুনাপাথর। কোনো কারণে মাটি যদি অম্লী হয়, অর্থাৎ যদি পানিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, তবে মাটিতে অম্লত্ব কমানোর জন্য এই মাটিতে চুনাপাথর যোগ করলে চুনাপাথর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাই অক্সাইড, পানি তৈরি করে, ফলে মাটির অম্লত্ব কমে যায়। অর্থাৎ আমি শুরুতে বলেছিলাম এটি একটি প্রশমন বিক্রিয়া। অর্থাৎ এই কার্বনেট হচ্ছে একটি ক্ষারীয় লবণ যেটি অম্লের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এখানে ক্যালসিয়াম আয়ন বলা হয়েছে এই কারণে, এখানে প্রোটন অ্যাসিডের সাথে
যে অংশটি থাকবে সেটা ক্যালসিয়াম আয়নের সাথে যাবে। এখানে যদি শুধু প্রোটন দেখানো হয়েছে সেজন্য এখানে ক্যালসিয়াম আয়ন হবে। আর কার্বনের থেকে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং প্রোটন মিলে পানি তৈরি হবে। আমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড বলি তাহলে এটা হবে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এটা যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি তাহলে এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি। এই ক্যালসিয়াম আয়ন মানে তার সাথে অন্য একটি অ্যানায়ন যুক্ত হতে পারে। এখন আমরা দেখলাম যে যদি মাটিতে অম্লত্ব বেড়ে যায় অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেড়ে যায় তখন আমাদের মাটির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ফল আমরা যে পরিমাণ ফল উৎপন্ন হওয়ার কথা সেই পরিমাণ ফল নাও পেতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে এই অম্লত্ব দূর করার জন্য দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আমরা ব্যবহার করে এই অম্লত্ব দূর করে থাকি। তাহলে দেখা গেছে এই রসায়ন ব্যবহার করেই আমরা কৃষিক্ষেত্রে অনেক বেশি পদার্থ উৎপন্ন করতে পারি বা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপন্ন করতে পারি। তাহলে আমরা দেখলাম কৃষিক্ষেত্রে ক্যালসিয়াম রসায়নের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আসি আমরা ইউরিয়া। ইউরিয়ার সাথে আমরা সবাই খুব ভালোভাবে পরিচিত। কেন? কারণ ইউরিয়ার কথাটা আমরা সবাই জানি। ইউরিয়া একটি সার, এটা আমরা সবাই এক কথায় জানি। এখানে শুরুতেই বলা হচ্ছে দেখো ইউরিয়া একটি মূল্যবান পদার্থ। এখানে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে এবং 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে। মনে রাখবা এখানে অ্যামোনিয়াম কার্বনেট ফর্মুলাটি তোমাকে মনে রাখতে হবে। এটি এমসিকিউ পরীক্ষাও দেওয়া হতে পারে কিংবা ১ নম্বরের জন্য তোমার জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হতে পারে যে অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত কি? তাহলে এটা অ্যামোনিয়াম কার্বনেটের সংকেতটি মনে রাখতে হবে। এই অ্যামোনিয়াম কার্বনেটকে পরবর্তীতে যদি আমরা উত্তপ্ত করি তখন এটা ইউরিয়া তৈরি করে। তাহলে আমরা দেখলাম কিভাবে ইউরিয়া তৈরি করব। প্রথমত কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণকে আমরা উচ্চ চাপে ১৩০ থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। করলে সেক্ষেত্রে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে। পরবর্তীতে অ্যামোনিয়াম কার্বনেটটা ভেঙে ইউরিয়াতে রূপান্তরিত হচ্ছে। আসলে মূলত অ্যামোনিয়াম কার্বনেট থেকে এখানে পানি লস হয়ে এখানে আ ইউরিয়া তৈরি হচ্ছে। এখন এই ইউরিয়াটি আমরা সবাই এটার সাথে খুবই পরিচিত। কারণ আমরা জানি যে মাঠের মধ্যে শস্য ক্ষেত্রর উৎপাদন বৃদ্ধির জন্য আমরা বিশেষ ধরনের সার ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে ইউরিয়া সার। এই ইউরিয়া সার ব্যবহারের ফলে আমরা অধিক পরিমাণ ফসল উৎপন্ন করতে পারি। সুতরাং এই পদার্থটি খুবই একটি মূল্যবান পদার্থ এবং এটি কৃষিক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে আমরা দেখলাম রসায়নে কিভাবে যে দেখো রসায়ন দৈনন্দিন জীবনে তো ভূমিকা রাখছেই, সেক্ষেত্রে কৃষিক্ষেত্র কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো রাখছে আমরা দেখছি বা শিখছি। শিল্পক্ষেত্রে ইউরিয়া থেকে মেলামাইন পলিমার তৈরি করা হয়। মেলামাইন পলিমার তৈরি করা হয়। কৃষিক্ষেত্রে ইউরিয়াকে সার হিসেবে ব্যবহার করা হয়। জমিতে ইউরিয়া সার দেওয়া হয় যাতে গাছ ইউরিয়া সার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন গ্রহণ করতে পারে। বিষয়গুলো লক্ষ্য করো। যেখানে বলা হয়েছে কি ইউরিয়া থেকে আমাদের যে বিভিন্ন ধরনের গাছ আছে সেই গাছ বা বিভিন্ন ধরনের শস্য তাদের প্রয়োজনীয় যে নাইট্রোজেন গ্যাসগুলো বা নাইট্রোজেন দরকার সেটা তারা সহজেই গ্রহণ করতে পারে। কারণ উদ্ভিদ সাধারণত সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তাহলে এই যে নাইট্রোজেন গ্রহণ করার জন্য আমরা ইউরিয়া সার ব্যবহার করে থাকি। তাহলে দেখা যাচ্ছে এই ইউরিয়া সারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেটি গাছের বা উদ্ভিদের বা শস্য গাছের পুষ্টি যোগানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর সেক্ষেত্রে আবার দেখলাম যে শিল্পক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ মেলামাইন অর্থাৎ পলিমার অর্থাৎ মেলামাইন তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন মাটিতে ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। উদ্ভিদ এই অ্যামোনিয়াম আয়ন শোষণ করে। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে এই যে ইউরিয়ার সাথে পানির সাথে আমরা যুক্ত করি। ইউরিয়াস নামক একটা এনজাইম আছে। আমরা যখন মাটিতে দেই সেখানে ইউরিয়াস নামক এক ধরনের এনজাইম আছে যেটা পানি এবং আমরা জানি মাটিতে পানি থাকে। ঠিক আছে? তাহলে এই মাটিতে পানি ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে পানি ইউরিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই অ্যামোনিয়াম আয়নটি মূলত উদ্ভিদ শোষণ করে থাকে এবং অ্যামোনিয়াম আয়নের মধ্যে আমরা জানি নাইট্রোজেন আছে। তাহলে নাইট্রোজেন শোষিত হচ্ছে অতি সহজভাবে। তাহলে আমরা দেখলাম যে শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে অ্যামোনিয়া অর্থাৎ ইউরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেটি আমাদের রসায়নেরই একটি অংশ। তারপর দেখো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট এটিও আমরা অনেক সময় সার হিসেবে ব্যবহার করে থাকি। তো দেখো এখানে অ্যামোনিয়াম সালফেটের বিষয়টা আমরা অ্যামোনিয়াম সালফেট কিভাবে তৈরি করব? অর্থাৎ অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা
মিশ্রিত করে অ্যামোনিয়াম এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট এবং পানি তৈরি করা। অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড করে অ্যামোনিয়াম সালফেট। এখন কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের ব্যাপক ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করে করতে পারে কাজে মাটিতে ক্ষারের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে আমরা সেই ক্ষারকে প্রশমিত করতে পারি। অর্থাৎ এই আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে ক্যালসিয়াম কার্বনেট কিভাবে মাটিতে অম্লত্বকে হ্রাস করতে পারে। এখন আবার আমরা দেখলাম অ্যামোনিয়াম সালফেট মাটিতে ক্ষারকত্বকে হ্রাস করতে পারে। কারণ আমরা জানি প্রত্যেকটা মাটির একেকটা বৈশিষ্ট্য আছে। কোনো মাটিতে অম্লত্ব বেশি, কোনো মাটিতে ক্ষারত্ব বেশি। কিন্তু আমাদের প্রত্যেকটি ফল বা শস্য উৎপাদনের জন্য মাটির একটি নির্দিষ্ট পিএইচ মেইনটেইন করতে হয়। অর্থাৎ এই পিএইচ ভ্যালুটা বেশি হতে পারবে না, কমও হতে পারবে না। অর্থাৎ অধিক ক্ষারীয় হতে পারবে না, অধিক অম্লীয়ও হতে পারবে না। যেটুকু আমার দরকার ঠিক সেটুকুই লাগবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, কোন একটা ফসল ফলানোর জন্য পিএইচ ভ্যালু যদি 4.4 থাকা দরকার হয়, তাহলে আমাকে পিএইচ ভ্যালু 4.4 এই রাখতে হবে। যদি 4.6 অথবা 4.8 হয়ে যায়, অর্থাৎ এটা অধিক ক্ষারীয় দিকে চলে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমাকে এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করে 4.4 এ রাখতে হবে। যেহেতু এটা আস্তে, আস্তে পিএইচ ভ্যালু বাড়ছে, তার মানে ক্ষারকত্বের দিকে যাচ্ছে। তাহলে ক্ষারকত্ব কমানোর জন্য আমরা দেখলাম অ্যামোনিয়াম সালফেটকে ব্যবহার করতে পারি। কারণ হচ্ছে অ্যামোনিয়াম সালফেট একটি লবণ, কিন্তু এটি হচ্ছে অম্লীয় লবণ। যেহেতু এটা অম্লীয়, সুতরাং এটা সে ক্ষারীয় পদার্থের সাথে সহজে বিক্রিয়া করবে। এই অম্লীয় পদার্থ যদি ক্ষারীয় বিক্রিয়ার সাথে পদার্থ বিক্রিয়া করে অতি সহজেই ক্ষারকে প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করবে এবং মাটির মধ্যে একটি ব্যালেন্স মেইনটেইন করবে, যাতে করে আমরা অধিক পরিমাণ ফসল উৎপন্ন করতে পারি। তাহলে আমরা দেখলাম আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যামোনিয়া পরীক্ষাগারে তৈরি করতে পারি, শিল্প ক্ষেত্রে তৈরি করতে পারি। তারপরে দেখলাম আমরা ইউরিয়া সার কিভাবে তৈরি করি এবং সেই ইউরিয়া সারটি কিভাবে শিল্প ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপরে দেখলাম অ্যামোনিয়াম সালফেট, সেই অ্যামোনিয়াম সালফেটটা কিভাবে কৃষিক্ষেত্রে ভূমিকা রাখছে। অর্থাৎ এটি অম্লত্ব ঠিক রাখার জন্য, অর্থাৎ অধিক ক্ষারকে প্রশমিত করার জন্য ব্যবহার করা হয়। আবার আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বনেটকে ব্যবহার করে আমরা মাটির অম্লত্ব বা মাটির পিএইচ ভ্যালুটা ঠিক রাখতে পারি। অর্থাৎ অম্লত্ব যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে সেই অম্লত্বটাকে প্রশমিত করতে পারি, যা আমাদের অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য সহযোগী হবে। এখন আমি শেষে এসে একটু কথা বলবো এখানে তোমাদের জন্য, যে এই যে পড়াগুলো, এই পড়াগুলো কিন্তু আমাকে খুবই সাবধানতার সহিত করতে হবে। কারণ এখানে অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন আছে। অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন আছে এবং একটা সিকিউ কোয়েশ্চেন হওয়ার মতো এই অংশের মধ্যে একটা সিকিউ কোয়েশ্চেন মতো পড়া আছে। সুতরাং এটাকে খুবই সাবধানতার সহিত গুরুত্ব সহকারে পড়বে। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।